আজকে আলোচনাটি মূলত হচ্ছে সেভেন কলেজের কোর্সে। তো সেভেন কলেজের এই কোর্সের মূলত উদ্দেশ্য হচ্ছে যে যারা রেকর্ড ভিডিও অথবা লাইভ ক্লাস নেবেন তাদের জন্য, এবং যে যখনই আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন না কেন আপনারা আপনাদের নিজস্ব একটা পেজ পাবেন, যে পেজের মাধ্যমে সবগুলো আপনার যে সমাধান একটা নির্ধারিত পেপারের জন্য সেই পেপারের যাবতীয় সমাধানগুলো আপনি পেয়ে যাবেন। কোশ্চিন হচ্ছে, তার আগে আমরা ক্লাস শুরু করার আগে কয়েকটি জিনিস আমি একটু দেখাতে চাই। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের কোর্সগুলো এর মধ্যে আছে। এখানে যেটা দেখতেছেন এর মধ্যে। তো আমরা এখন আমাদের পেজে চলে যাচ্ছি। আপনি ডেফিনেটলি রেজিস্ট্রেশন করার পরে টাকা পেমেন্ট হলে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন, যেটি আপনি কাউকে শেয়ার করবেন না। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। মানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড একবার জেনারেট হলে এটা কখনো ক্লোজ হবে না। কেন ক্লোজ হবে না? কারণ আপনার সারা জীবনের কাজ করার জন্য আপনি যেই প্রফেশনে থাকেন, যেখানেই থাকেন, আপনি যদি এরকম হন যে আপনার মেন্টালিটি যদি এরকম থাকে যে আপনি মানুষের উপকার করবেন, তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে হেল্প করবে সারা জীবন। অর্থাৎ আপনার যে স্কিল আছে সেই স্কিলটা আপনি সেল করতে পারবেন। আপনি দুনিয়ায় ঘরে বসে গোটা বিশ্বে কাজ করা যায়। তো যারা এই সাবজেক্টে রেজিস্ট্রেশন করেছেন, এই যে কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্ট, তাদের জন্য এই এরকম একটা পেজের ডিজাইন পাবেন। সেই ডিজাইনটা পাওয়ার পরে আপনি প্রথমে যেই সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন, যদি কেমিস্ট্রির জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কেমিস্ট্রি পেজে চলে আসবেন। আমরা যদি একটু ব্যাকে যাই, ধরেন আরো ব্যাকে রেজিস্ট্রেশন করার পরে আপনি এরকম একটা হোম পেজ পাবেন, তাই না? এরকম একটা হোম পেজ পাবেন। এটি হচ্ছে আমাদের সেই হোম পেজ। এই হোম পেজে আসার পরে আপনি দেখবেন যে আপনার এখানে সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে দেখেন এখানে সাবজেক্টের নামগুলো আছে, মানে যেই সাবজেক্টগুলো আমাদের অ্যাভেলেবল আছে সেই সাবজেক্টগুলোর নাম আছে। আর একটা বিষয় হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, ডিজিটাল ল্যাব, যেটা সেটি হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যাল করেন যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, সেই প্র্যাকটিক্যালের একটা ডিজিটাল সিমুলেশন এখানে করতে পারবেন। ওই প্র্যাকটিক্যাল গুলো এখানে করা যাবে। অর্থাৎ আপনি ডিজিটালি সেই প্র্যাকটিক্যালটা পুরোটা করতে পারবেন। এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্সের জন্য, যে আপনার প্র্যাকটিক্যালটা যেন যখন রিয়েল লাইফে করবেন তখন যেন আপনার কোনো ঝামেলা না হয়। একটা প্র্যাকটিক্যাল এখানে পুরোটা করানো হয় ইয়ার ভিত্তিক। তো এই কেমিস্ট্রি ল্যাবের ভিতরে ঢুকলে এরকম আবার আপনি ইয়ার পাবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স এরকম পাবেন। যার প্রতি আমাদের আলোচনা না, আজকে আমাদের আলোচনা হচ্ছে কেমিস্ট্রি। তো আমরা এখানে আসার পরে এখানে অনেকগুলো বাটন আছে, সবগুলো বাটনই কিন্তু আপনার কোনো না সময় কখনো না কখনো কাজে লাগবে। তো আমরা চলে যাচ্ছি কেমিস্ট্রিতে। তো এখানে যাওয়ার পরে আমরা যে পেজটা পেলাম সেটি হচ্ছে এরকম, আপনার কোন ইয়ার সেই ইয়ারে চলে যাবে। তো আমরা আজকে ক্লাস নিচ্ছি হচ্ছে কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস। তো ওখানে চলে গেলাম সেভেন কলেজে। এখানে যাওয়ার পরে আমরা চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করবো। এটা হচ্ছে কনসার্ন সিলেবাস। এই সিলেবাসের এই আপনাদের কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস এর সিলেবাস কিন্তু সব কলেজে ঢাকা ইউনিভার্সিটির সাথে ম্যাচ। কিছুটা ডিফারেন্স আছে, অলমোস্ট সেম জিনিস। তো অলমোস্ট যেহেতু সেম জিনিস, সুতরাং হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্নে কিছুটা মিল আছে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের কিছুটা মিল আছে। অপরন্ত হচ্ছে যে আপনার এই কোশ্চেন গুলো, এই সেভেন কলেজের যে কোশ্চেন, সেভেন কলেজের কোশ্চেন গুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি টিচাররা করে। আর কারা করে? ন্যাশনাল ইউনিভার্সিটি টিচাররা করে। এখন এই বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি হতে পারে, আমি বলে দিই। সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টিচার প্লাস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি টিচার, এই দুজন মিলে এই কোশ্চেনগুলো হয়। সেভেন কলেজের টিচারও আবার ন্যাশনাল ইউনিভার্সিটি ট্রান্সফার হয়, আবার ন্যাশনাল ইউনিভার্সিটি টিচারও সেভেন কলেজে ট্রান্সফার হয়। তো এরা ওই ন্যাশনাল ইউনিভার্সিটির কোচিংও করে, ক্লাসও করে, এই ক্লাসও নেয়, আবার হচ্ছে সেভেন কলেজের ক্লাস নেয়, আবার যে যখন যেখানে দায়িত্ব পালন করে সে সেখানেই কোশ্চেন মেকিং এর দায়িত্বে থাকে। তো প্যাটার্নটা খুব সহজ, যে আপনার ঢাকা ইউনিভার্সিটির সাথে কোশ্চেন ম্যাচিং হওয়ার। প্রথম যে চ্যাপ্টারটা দেখছি, এখানে যে চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 5 এবং 6, এই চ্যাপ্টার গুলোর চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার টু, চ্যাপ্টার থ্রি কোনো কোনো বইতে ধরেন অ্যালকোহলিক চ্যাপ্টার ওয়ান করা আছে, আবার ন্যাচারাল প্রোডাক্ট যে ইন্ট্রোডাকশন সেটাকে চ্যাপ্টার টু করা আছে, এরকম আছে, আবার দুটো মিলে কম্বাইনও করা আছে। তো এটা আমাদের ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আমাদের সিলেবাসের যে কন্টেন্ট গুলো রয়েছে, সেই কন্টেন্টের উপরে কি কি ধরনের কোশ্চিন হতে পারে, সেই কোশ্চিন গুলো নিয়ে আজকের আলোচনা। তো আমরা শুরু করবো ডেফিনেটলি ন্যাচারাল প্রোডাক্ট থেকে, দ্যাট ইজ চ্যাপ্টার নম্বর ওয়ান থেকে। আমাদের যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি, সেই সিলেবাসে যে যাদের এই সিলেবাসটা মিলবে না তারা দয়া করে আমাদেরকে জানাবেন, তাহলে সেক্ষেত্রে আমরা আপনার প্রতিষ্ঠানের সিলেবাসটা চেক করে দেখবো যে আপডেটেড সিলেবাস কি। তো সাধারণত আমরা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নিই যেগুলো একটু এক্সেপশনাল সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোর কোনো কোর্স ডিজাইনের যখন আমরা হচ্ছে আপনার যে ভিডিও রেকর্ডিং প্রোভাইড করি, তখন হচ্ছে আমরা
আহ, এক ধরনের মানে আপডেটেড সিলেবাসটা চেঞ্জ। কারণ হচ্ছে যে আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজের কোর্সগুলো সবই একই সাথে ডিজাইন করা আছে, তো যার যেটুকু দরকার সেটুকু তাকে প্রোভাইড করা হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরপরে কোনো ভালো বাংলা বই নাই। তো ইংলিশ বই থেকে ডাবিং করতে হয় এবং বাংলা বই থেকে অনেক জিনিস দিতে হয়। আমাদের যেহেতু 2014 থেকে এগুলো রেডি করা হয়, তো এখানে একটা হিউজ ডেটাবেস আমাদের আছে। ইভেন আমাদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজের সবগুলো ইয়ারের সবগুলো সাবজেক্টের মেজর নর্মাল সহ সবগুলো এখানে অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং আদার্স বলতে ধরেন ইংলিশের পড়বে, জব প্রিপারেশন থেকে শুরু করে অন্যান্য যেগুলো আছে, আপনি আপনার হোম পেজে গেলে দেখতে পারেন। তো আমরা ওইদিকে যাচ্ছি না। তো আমরা এখানে দেখেন প্রথমে একটা নোট পাবেন, ডাউনলোড পিডিএফ। তো এটা ডাউনলোড পিডিএফ, এখানে গেলেই নোটটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যেতে পারে। তো ডাউনলোড যদি হয়ে যায় তাহলে ওখান থেকে আপনি ভিডিওটা রান করিয়ে আপনার পিসিতে বা ইতে আপনি হচ্ছে করবেন, রান করাতে পারবেন। রান করিয়ে আপনি হচ্ছে এটি দেখতে পাবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে ইতে, এখানে দেখেন সেভেন সেভেন কলেজের জন্য ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি প্রথমেই যে কোশ্চেনটা আছে ন্যাচারাল প্রোডাক্ট কি। তো এটি শর্ট কোশ্চেন এর আন্ডারে থাকে। তো এই শর্ট কোশ্চেন এর এখানে মানে এই আলোচনাগুলো আমাদের দরকার হবে এই কারণে যে এই শর্ট কোশ্চেন এর পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন থাকবে। তো আমরা এটি কোশ্চেন প্যাটার্নের যেভাবে প্যাটার্ন আছে সেই প্যাটার্নের সাথে রিলেটেড। যদি আপনি মনে হয় যে আপনি পরীক্ষায় শতভাগ কমন পেতে চান, তাহলে শতভাগ কমনের জন্য কোনো কোশ্চেন আপনি বাদ দিতে পারবেন না উইদাউট আওয়ার কনসার্ন। আপনি রেকর্ড ভিডিও করেন আর লাইভ রেকর্ড ভিডিও ক্লাস নেন, ভিডিও বুক নেন অথবা লাইভ ক্লাস করেন, যেটাই করেন না কেন, কোনো কোশ্চিন এখানে যে কোশ্চিনের উত্তরগুলো দেওয়া আছে এর থেকে অন্য বই থেকে আপনি পড়তে পারেন যদি আপনি নিশ্চিত হন যে উত্তরটা ঠিক আছে। বাট আমাদের এখানে প্রতিটা কোশ্চিনের উত্তরে এগেইনস্টে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা সলিড পারফেক্ট চেক। তো আপনি অন্য কোনো কোনো একটা কোশ্চেনের উত্তর অন্য কোনো বই থেকে যদি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখে নিতে পারলে ভালো হয়, কারণ হচ্ছে অনেক বইগুলোতে ভুল আছে এবং ভুল লেখা আছে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ডেফিনেশন অফ ন্যাচারাল প্রোডাক্ট। ন্যাচারাল প্রোডাক্ট বা প্রাকৃতিক যৌগ হলো প্রাকৃতিক উৎস থেকে সরাসরি উদ্ভিদ প্রাণী। মোট কথা হচ্ছে আমরা যদি এটাকে সহজভাবে ব্যাখ্যা করি, এইটা মানে কনসেপ্টটা আপনাকে দেওয়ার জন্য বেসিকটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটাকে মনে রাখেন যে ন্যাচারাল প্রোডাক্ট মানে ন্যাচারে পাওয়া যাবে। ন্যাচারাল প্রোডাক্ট মানে কোথায় পাওয়া যাবে? ন্যাচারে পাওয়া যাবে, বুঝতে পারছেন তো? ন্যাচারাল প্রোডাক্ট মানে ন্যাচারে পাওয়া যাবে। এখন ন্যাচারে কি কি পাবেন আপনি? আপনি পাবেন হচ্ছে অ্যানিম্যাল পাবেন, তাই না? অ্যানিম্যাল কিংডম, অ্যানিমাল, অ্যানিমাল। আপনি পাবেন প্ল্যান্ট পাবেন, অ্যানিম্যাল আর প্লান্ট। এর বাইরে আর কিছু আছে? অ্যানিম্যাল এবং প্লান্ট, প্ল্যান্টের বাইরে কিছু আছে? আছে। সেটা কি? সেটি হচ্ছে আপনার স্টোন বা পাথর বা মাটি। তো এই তিনটার সমন্বয়ে প্রোডাক্টগুলো তৈরি হয়। ঠিক আছে, এই তিনটার সমন্বয়ে প্রোডাক্টগুলো তৈরি হয়। এগুলো হচ্ছে বছরের পর বছর ধরে মানে আপনার ডিকম্পোজিশন হওয়ার ফলে এই প্রোডাক্টগুলো তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এটি ন্যাচারাল প্রোডাক্ট বা প্রাকৃতিক যৌগগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে সরাসরি আসে। তাহলে আপনি যদি ডেফিনেশনটাকে এভাবে ঘুরিয়ে লেখেন যে প্রাকৃতিক উৎস থেকে যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয় সেগুলোকে বা তৈরি হয় বা উদ্ভূত হয় সেগুলোকে আহ আমরা কি বলি? ন্যাচারাল প্রোডাক্ট বলি। তাহলে আমরা এটাকে আরেকটু যদি মানে একাডেমিক ফর্মে নিয়ে আসি, প্রাকৃতিক উদ্ভিদ প্রাণী বা অণুজীব থেকে, প্রাণী অণুজীব গুলো তো প্রাণী, তাই না? কোনোটা প্রাণী কোনোটা হচ্ছে যে আপনার প্রাণী উদ্ভিদের মাঝামাঝি থেকে উদ্ভূত রাসায়নিক যৌগ যা জীবনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো সাধারণত সেকেন্ডারি মেটাবলিজম হয় এবং মানবদেহ শিল্প ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তার মানে প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্টের সংজ্ঞা হচ্ছে আপনার হচ্ছে উদ্ভিদ প্রাণী এবং অণুজীব থেকে প্রাপ্ত যে সমস্ত রাসায়নিক যৌগ। এই রাসায়নিক যৌগ কিভাবে তৈরি হয়? মানুষের শরীরের মধ্যে রাসায়নিক যৌগ আছে, আপনার প্ল্যান্টের মধ্যে আছে, অণুজীবের মধ্যে আছে। এগুলো তো কেউ রাসায়নিক যৌগের বাইরে না। আপনি ইনফ্যাক্ট হচ্ছে আপনি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে এভাবে ভাববেন যে আপনি আপনার চারপাশে যা দেখেন সবগুলো রাসায়নিক পদার্থ। অর্থাৎ এগুলোকে ভাঙলে টেস্ট করলে আমরা কোনো না কোনো রাসায়নিক পদার্থের কম্বিনেশন পাবো, এক বা একাধিক। একটা দিয়ে তো হয় না, একাধিক থাকবে। তো বোঝাই গেল যে এই ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে যে সমস্ত রাসায়নিক যৌগগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। এই ন্যাচারাল প্রোডাক্টের এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাতে পুরোটাই আপনার হচ্ছে আলোচনা হচ্ছে এই জিনিস নিয়ে। কোন জিনিস নিয়ে? যে এই জিনিসগুলো প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে পাওয়া যায় মানে কি? উদ্ভিদ প্রাণী অণুজীব। এখান থেকে যে রাসায়নিক যৌগগুলো তৈরি হয়, রাসায়নিক যৌগগুলো কিভাবে তৈরি হয়? ডিকম্পোজিশনের মাধ্যমে তৈরি হয়। তো ডিকম্পোজিশন জিনিসটা কি? পচে গলে নতুন একটা জিনিস তৈরি হয়, দিস ইজ কল কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, দিস ইজ কল ডিকম্পোজিশন। আশা করছি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ন্যাচারাল প্রোডাক্টের গুরুত্ব। কেন ন্যাচারাল প্রোডাক্ট আসলে আমাদের দরকার, বা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমাদের স্টাডি করা কেন দরকার? এটি আপনারা এইখানে এই লাইনটার দিকে যদি আপনি একটু নজর দেন, এই যে এখান থেকে এইটুকু আমরা যদি এটা একটু হাইলাইট করি আপনাদের বুঝার সুবিধার জন্য, ধরুন এই যে এইটুকু, এইটুকু দেখেন। এখানে দেখেন
যে সেকেন্ডারি মেটাবলিজম, দ্যাট ইজ মেটাবলিজম তো আমাদের শরীরের মধ্যে হচ্ছে। মেটাবলিজম শব্দের অর্থ কি? বিপাক। মেটাবলিজমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্বসন, আর একটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন, আর একটা হচ্ছে আপনার হচ্ছে ডিকম্পোজিশন। এই ডিকম্পোজিশন গুলো ডিকম্পোজিশন গুলো এবং শ্বসন গুলোর মাধ্যমে যখন কোনো একটা জীব ডিকম্পোজিশন হয় মাটিতে সয়েলের মধ্যে, তখন সেখান থেকে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশন তৈরি হয়। রিয়াকশন তৈরি করার মাধ্যমে কেমিক্যাল প্রোডাক্ট তৈরি হয়। সেই প্রোডাক্ট গুলো ন্যাচারে পাওয়া যায়। এগুলোকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, এগুলোকে কি করতে হয়? সিনথেসাইজ করতে হয়, এক্সট্রাকশন করতে হয়, প্রসেস করতে হয়, আলাদা করতে হয়। এই টোটালটা নিয়েই আলোচনা। তাহলে এটা গুরুত্ব কি কি? ওষুধ শিল্পে আছে, তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে আছে, তারপরে জৈব সংকেত প্রতিরক্ষা উদ্ভিদ প্রাণীর স্বাভাবিক জীবন ধারণের জন্য আছে, রাসায়নিক গবেষণাগারের জন্য আছে, মহাকাশ গবেষণায় আছে। এই সমস্ত কারণেই কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে স্টাডি করা আমাদের দরকার। তাহলে দ্বিতীয় কোশ্চিন যেটা খুবই সিম্পল। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে যে কোশ্চিনটা দেখতেছেন, ন্যাচারাল প্রোডাক্টের সংজ্ঞা লিখো, গুরুত্ব ব্যাখ্যা করো। যদি 1 মার্কের কোশ্চিন হয় তাহলে শুধু বলবে গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা বলবে যে সংজ্ঞা লিখো। যদি দুটো কোশ্চিন একসাথে আছে তাহলে সেটা 1 মার্কের হবে না। 1 মার্কে যদি না হয় তাহলে এই 5টা পয়েন্টই দিবেন। আর যদি 1 মার্কের হয় তাহলে কি বলবেন? 1 লাইনে বা 2 লাইনে। 1 মার্কের কোনো কোশ্চিনের উত্তর, 1 মার্কের কোনো কোশ্চিনের উত্তর 3 লাইনের মধ্যে কভার করবে। আমি কি বলছি, কথা বুঝে আসছে? 3 লাইনের মধ্যে কভার করতে হবে। 1 লাইনের কোনো প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম 3 লাইন, এর বেশি লিখবেন না। আচ্ছা, তাহলে এটুকু বুঝে গেল। এবার আসি আমরা যে প্রশ্ন 3-এ চলে যাচ্ছি। আহ এই যে নিচের কোনটি একটি ন্যাচারাল প্রোডাক্ট নয়? এটা একটা এমসিকিউ টাইপের প্রশ্ন, উত্তর দেওয়া আছে অ্যাসপিরিনটা ন্যাচারাল প্রোডাক্ট না। এটা আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা আর কি, প্রাকৃতিক ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। রাইট এ শর্ট নোট অন সোর্স অফ ন্যাচারাল প্রোডাক্ট, অর্থাৎ ন্যাচারাল, এটা কিন্তু প্যারাগ্রাফ হিসাবে, মানে যে শর্ট নোট হিসাবে আসতে পারে। সংক্ষিপ্ত যে নোটগুলো থাকে ওর মধ্যে থাকতে পারে কোশ্চেনটা, আবার আপনাকে ডিরেক্টলি কোশ্চেনে করতে পারে। তো যেভাবেই কোশ্চেনটা করুক না কেন, আপনাকে মনে রাখতে হবে যে, আচ্ছা, তো এখানে দেখছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে নোটটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল প্রোডাক্টের উৎসগুলো তো আমরা আলোচনা করলাম। এখানে উদ্ভিদ থেকে আমরা কি কি পাই, এই উদাহরণগুলো মুখস্থ করে ফেলবেন। এখানে কয়টা আছে? একটা অ্যালকালয়েড, টার্পিন, ফ্লাভিনয়েড, এগুলো 2টা বা 3টা করে মুখস্থ করে ফেলবেন। তারপরে প্রাণী, এই 2-3টা মুখস্থ করবেন। কড লিভার অয়েল, হরমোন, তারপর ভেনমস, টক্সিনস, এগুলো। তারপরে হচ্ছে অনুজীব, মাইক্রোবস যেগুলো, সেগুলো থেকে আমরা কি পাই? অ্যান্টিবায়োটিক্স বা পেনিসিলিন, তারপরে এনজাইম, ভিটামিন, এগুলো। আচ্ছা, উপসংহারটা দিলে ভালো হয়, উপসংহারটা দিলে ভালো হয় যদি নোট আকারে আসে তাহলে। আর যদি আপনাকে এটা 1 লাইনের কোশ্চিন করে যে ন্যাচারাল প্রোডাক্টের উৎস কি, তাহলে কিন্তু শুধু লিখবেন উদ্ভিদ, প্রাণী, অণুজীব। হ্যাঁ, এবং হচ্ছে যে একটা করে উদাহরণ দিয়ে দেবেন, মানে 3 লাইনের মধ্যে শেষ করবেন। আর যদি বলে শর্ট নোট তাহলে পুরোটা লিখবেন। আশা করছি বুঝতে পারছেন। আর শর্ট নোট বললে এই চিত্রটা দিতে হবে, এই চিত্রটা দিতে হবে। এটা প্ল্যান্ট, এটা অ্যানিমাল, সোর্স অফ প্রোডাক্ট, আর এখানে মাইক্রো, এই 3টা থেকে আমাদের হচ্ছে এই টোটাল যে চ্যাপ্টারটা কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্ট, সেটা মূলত এই 3টার আলোচনা। এই 3টার বাইরে আর কিছু নেই। আচ্ছা, এখন আসি যে এই কোশ্চেনটার উত্তর যদি আপনার শর্ট নোট বলে তাহলে ছবিটা দিতে হবে, যদি শর্ট নোট না বলে তাহলে ছবিটা দিবেন না। এখানে এই যে মাছ, সাপ, এগুলো আঁকা আছে না, এখানে দরকার নেই। আপনি শুধু এখানে বক্স করবেন একটা, কিরকম করে আমি দেখা দিচ্ছি। এই যে এখানে একটা বক্স বানাবেন এটা। এখানে লিখবেন অ্যানিমাল, ভিতরে লিখবেন কি লিখবেন? ভিতরে লিখবেন হচ্ছে অ্যানিমাল। ভিতরে কি লিখবেন? ভিতরে শুধু অ্যানিমাল লিখবেন, এরকম করে। এখানে দেখুন, অ্যানিমাল এরকম করে বড় করে নাও। সাবধান, এখন আর দরকার নেই। যদি পারেন ভালো, না পারলে শুধু এরকম করবেন। প্ল্যান্ট, এখানে দিবেন একটা বক্স, প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট। আর এখানে এরকম করে রাউন্ড দিবেন, যে লিখবেন সোর্স অফ ন্যাচারাল প্রোডাক্ট। আর এখানে একটা ডাউন অ্যারো দিবেন এরকম করে, যে লিখবেন হচ্ছে মাইক্রো। আর এখানে দিবেন চিত্র, চিত্র, সোর্স অফ ন্যাচারাল ন্যাচারাল প্রোডাক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই এই কোশ্চেনটা সম্পর্কে ধারণা গেল। এবং এই যে পুরো চ্যাপ্টারটা, মানে এই যে আপনার ইটা, এই কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্ট, এটি মূলত 3-4 দিন পড়লেই এটা শেষ হয়ে যায়। মানে খুবই সিম্পল, এবং এখানে কমন পাওয়া সহজ, পরীক্ষায় লিখে আসা সহজ। এবং শতভাগ কমন পাওয়া সম্ভব, এবং শতভাগ পরীক্ষায় সঠিকভাবে লিখে আসা সম্ভব। ইম্পর্টেন্স কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনের আলোচনা যাচ্ছে এবার, যেগুলো হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই কোশ্চেন গুলো আমরা একটু দেখবো এখন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল প্রোডাক্টের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এটা আগে আলোচনা করা হচ্ছে, ওই জিনিসগুলো এখানে আছে। জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা আলাদা, কোশ্চেনের প্যাটার্ন আলাদা হলে কিভাবে লিখবেন সেটা এখানে বলা আছে। উদাহরণ, সর্বাধিক একটা পয়েন্টের আন্ডারে সর্বাধিক 2টা করে মুক্তি করবেন, বেশি মুক্তি করার দরকার নেই। যেমন অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স কি? অ্যান্টিবায়োটিক গুলো কোথেকে পাওয়া যায়? সোর্স হচ্ছে অণুজীব, উদাহরণ কি? পেনিসিলিন।
এগুলো মনে আছে আপনার, আপনি জানেনই। হ্যাঁ, তারপরে সিপ্রোফ্লক্সাসিন, তারপরে আপনার এরকম যে আরো যে আছে ডক্সিসাইক্লিন, এগুলো হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তাহলে ন্যাচারাল প্রোডাক্টের গুরুত্ব যে আগে বলেছি যেটা সেটাই, এই তিনটা এখানে আছে দেখেন, একই জিনিস। এখানে কনক্লুশনটা নতুন করে সেট করা হয়েছে, যেটা আপনার পরীক্ষার মার্ক সেট করবে। ন্যাচারাল প্রোডাক্টের গুরুত্ব এটাও বলা হয়েছে অলরেডি, কোথায় কোথায় লাগে। আর প্রশাসনিক ক্ষেত্রেও কিছু ন্যাচারাল প্রোডাক্ট লাগে। এখানে জৈবিক ক্রিয়া কৌশলের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়োলজিক্যাল সিস্টেম, এটা কেন দরকার? জৈবিক ক্রিয়া কৌশলের ক্ষেত্রে কেন লাগে? কারণ হচ্ছে যে ইকোসিস্টেম, আমরা যে পরিবেশে বাস করি, পরিবেশটা কিসের উপরে নির্ভরশীল? একটা একটা ইকোসিস্টেমের উপরে। এর কোনো একটা কম্পোনেন্ট, ধরেন আপনি আজকে সব সাপ মেরে ফেললেন, পরিবেশে বিপর্যয় দেখা দেবে। আপনি সব কুকুর মেরে ফেললেন, পরিবেশে বিপর্যয় দেখা দেবে। তার মানে কাউকে আপনি হার্ম করার রাইট আপনাকে কেউ দেয়নি। তো যে যেভাবে আছে সেভাবে, আপনার কোনো ক্ষতি না করলে আপনি কাউকে টাচও করবেন না, কারণ এটা এর সাথে জড়িত আছে আপনার আমার বেঁচে থাকা পৃথিবীর নিরাপত্তা। সেই জন্যই কিন্তু জৈব ক্রিয়া কৌশল বোঝার জন্য আমাদের ন্যাচারাল প্রোডাক্ট বা কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টের সম্পর্কে জানা দরকার। মানুষ ভাববে অ্যান্টিবায়োটিক, কিন্তু আপনি আজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্টিবায়োটিকের ভিতরের ঘটনাও জানবে, যে কিভাবে আসছে, কোথেকে আসছে, কি কাজ করে, তাই তো? বা প্রাইমারি সেকেন্ডারি মেটাবলিজমের পার্থক্য, এখান থেকে কয়টা পার্থক্য আছে? এখানে আছে হলো 10টা। আপনি সর্বোচ্চ পড়বেন 5টা। কেন 5টা পড়বেন? কারণ এই কোশ্চিনটা 5 মার্কের হইতে পারে, এই কোশ্চিনটা 2 মার্কের হইতে পারে, মানে 4 মার্কের হইতে পারে, এর বেশি বেশি হবে না। 5টা পড়লে 4 মার্ক কাভার হয়ে যাবে। 5টা এখানে 10টা দিয়ে রাখছি, আপনার যে 5টা ভালো লাগে সে 5টা পড়বেন। এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট রিডিং করলে আপনি সব বুঝতে পারবেন। যদি কেউ এরকম প্রবলেম পড়েন যে কোনো একটা জিনিস টার্মিনোলজি নিয়ে বুঝতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রির উদ্দেশ্য লক্ষ্য ব্যাখ্যা করো, একই জিনিস, একই কোশ্চিন, ওই একই রকম ভাবে লেখা, শুধু অ্যান্সারটা একটু ঘুরিয়ে লিখতে হবে, কোশ্চেনের প্যাটার্ন ভিন্ন, এই আর কি। এটা আচ্ছা, এবার ন্যাচারাল প্রোডাক্ট কিভাবে শ্রেণীবদ্ধ করা যায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্লাসিফিকেশন চলছে। তো ক্লাসিফিকেশনটা আপনাদের যে ইটা, আমরা যদি এখানে যাই, এই দেখেন, এই যে জেনারেল মেথড অফ আইসোলেশন, পিউরিফিকেশন, ডিটারমিনেশন, ন্যাচারাল প্রোডাক্ট, আর হচ্ছে স্পেকট্রোস্কোপ মেথড, আর হচ্ছে অ্যালকালয়েডস। এই যে এখানে অ্যালকালয়েড আছে, আর এখানে অ্যালকালয়েড আছে, এই এটার মধ্যে ঢুকে আছে, বুঝতে পারছেন? এই জন্যই কোনো কোনো বইতে এটা 2 নম্বরে, এটা 1 নম্বরে, বা এটা 2 নম্বরে, এরকম আছে। ওইদিকে যাওয়ার দরকার নাই। ন্যাচারাল প্রোডাক্টসের শ্রেণী সমূহ বা আমরা একটা কিভাবে ক্লাসিফিকেশন করবো, এই কোশ্চেনটা কিন্তু আরেকটা ভাবে হইতে পারে, টিকা লিখো। হ্যাঁ, ন্যাচারাল ন্যাচারাল প্রোডাক্ট, প্রাকৃতিক প্রোডাক্টসের হচ্ছে শ্রেণী বিভাগ, এরপর টিকা লিখতে বলতে পারে, অথবা বলতে পারে যে কিভাবে প্রাকৃতিক প্রোডাক্ট গুলোকে কেমিস্ট্রির দৃষ্টিকোণ থেকে, বা ন্যাচারাল প্রোডাক্টস অফ কেমিস্ট্রি আন্ডারে কিভাবে শ্রেণী বিভাগ করা যায়। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা এভাবে হতে পারে যে ডেফিনিশন হলো ন্যাচারাল প্রোডাক্ট, তারপরে বলবে এর শ্রেণী বিভাগ আলোচনা করো। কোশ্চেনটা এভাবে হতে পারে। তো যেভাবে হোক, উত্তর কিন্তু একই, এটা মাথায় রাখতে হবে। এখানে কয়েকটা নতুন জিনিস আছে, আমি সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এখানে দেখেন যে অ্যালকালয়েড, অ্যালকালয়েড মানে কি? অ্যালকালয়েড মানে তো আমরা নিশ্চয়ই কেমিস্ট্রি স্টুডেন্ট জানি অ্যালকালয়েড বলতে কি বোঝায়। তো এই যে কি কি যৌগ বৈশিষ্ট্য হচ্ছে নাইট্রোজেন যুক্ত থাকে, সাধারণত ক্ষারধর্মী হয়, তিক্ত স্বাদ। অ্যালকালয়েড দিয়েই আপনি এটা বুঝতে পারছেন, সুতরাং এটা কখনো বোঝাতে হবে, দু একটা উদাহরণ বুঝতে বলবেন, তার শেষ। তারপরে চলে গেল হচ্ছে টার্পিনয়েড বা আইসোপ্রিনয়েড। এটা হচ্ছে আইসোপ্রিন ইউনিট, এই যে C5H8 এর সমন্বয় গঠিত, মানে যতগুলো টার্পিনয়েড রয়েছে সবগুলোর মধ্যে C5H8 আছে। সুতরাং C5H8 যাদের কাছে আছে, যাদের মলিকুলের মধ্যে আছে বা মলিকুলার স্ট্রাকচারের মধ্যে আছে, তারা সবগুলো হচ্ছে টার্পিনয়েড। এরকম কারা, এই যে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো মুখস্থ করে নিতে হবে, 2টা থেকে 3টা মুখস্থ করবে, এর বেশি না। উৎস, এর যে বৈশিষ্ট্য হলো এগুলো, উৎস হচ্ছে উদ্ভিদ ফুল, আর উদাহরণ হচ্ছে মেন্থল, ক্যাম্ফর ইত্যাদি। এবার হচ্ছে ফেনোলিক কম্পাউন্ড। ফেনোলিক কম্পাউন্ড মানে বুঝতে পারছেন, হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এটা একটা বৈশিষ্ট্য। আর অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মসম্পন্ন, রং সাদা জিনিস, বা যতগুলো যতগুলো যৌগের মধ্যে ফেনল আছে তাদের সবার এই বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক আছে? আর কোথেকে পাই? প্রকৃতিতে পাই কোথেকে? আমরা তো ল্যাবরেটরিতে তৈরি করতে পারি হাইড্রোক্সিল গ্রুপ, তাই না? ল্যাবরেটরিতে আমরা তৈরি করতে পারি, কিন্তু প্রকৃতিতে কোথেকে পাই? ক্যানিনের মধ্যে পাওয়া যায়, ফ্লাগেনের মধ্যে পাওয়া যায়, আর ক্যাথিরোল এর মধ্যে পাওয়া যায়, ক্যাথিহোল এর মধ্যে পাওয়া যায়। তো এর উদাহরণ ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়? অ্যান্টিবায়োটিকে। মেডিসিন শিল্পে ম্যাক্সিমাম প্রাকৃতিক ন্যাচারাল গুলোকে সিনথেসিস করে ব্যবহার করা হয়, সুতরাং এটা একটা কমন এক্সাম্পল। তারপর হচ্ছে গ্লাইকোসাইড, সুগার আর নন সুগার, এই যদি তুমি লেগে আছে, হাইড্রোলাইসিস করলে কি হয়? সুগার মুক্ত হয়। আচ্ছা, আর হচ্ছে কি উদাহরণ কি? ডিজিটাল টালাইজ গ্লাইকোসাইড আর সেলিসিন, ডিজিটালাইজ গ্লাইকোসাইড আর সেলিসিন, এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে কিন্তু। আর স্টেরয়েড, স্টেরয়েডের মধ্যে কি আছে? 4টি ফিউজ জিন থাকে, আর জটিল এবং স্থিতিশীল গঠন। এই দুটো মুখস্থ করলে হবে। এটা হরমোন হিসেবে ব্যবহার করা হয়, মানুষের শরীরে স্টেরয়েড লাগে অনেক সময় চিকিৎসার জন্য। আচ্ছা, অ্যান্টিবায়োটিক নিয়ে আর কিছু বলার দরকার নেই, এটা আপনারা খুব ভালো করে পারেন। আর কার্বোহাইড্রেট, এটা নিয়েও বলার কিছু দরকার নেই, খুব ভালো করে পারেন। এই যে উদাহরণ এগুলো, এই যে আলোচনা যেগুলো আমি মানে ডিটেলসে যাচ্ছি না যেগুলো, সেগুলো কিন্তু আমি ধরে নিচ্ছি যারা থার্ড ইয়ার স্টুডেন্ট, আপনারা এগুলো বুঝেন, অলরেডি জানেন।
সুতরাং এগুলো নিয়ে কথা বলা দরকার নেই। কার্বোহাইড্রেট নিয়ে আপনাকে বোঝানোর দরকার নেই, কার্বোহাইড্রেট কি, কার্বোহাইড্রেট স্ট্রাকচার কি, কার্বোহাইড্রেট কি কি থাকে, এরকম বলার মনে হয় কোনো যুক্তি কথা নেই, কারণ যখন পড়েছেন জেনে আসছেন। তো এগুলো নিয়ে কথা বলা দরকার নেই। এবং যদি এমন হয় যে কোনো একটা শব্দ বুঝতেছেন না, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, সেটা আমাকে জানালেই হবে। ন্যাচারাল প্রোডাক্টের উৎস উদ্ভিদ, প্রাণী, অণুজীব, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এইটা নিয়ে কি আমরা যে কোশ্চেন গুলো আগে আলোচনা করে আসলাম, এর বাইরে কি কোশ্চেনটা? শুধু দেখেন কোশ্চেনের প্যাটার্ন ভিন্ন। কোশ্চেনের প্যাটার্ন ভিন্ন হওয়ার কারণে কোশ্চেনের উত্তরে কিছুটা ভিন্নতা আসছে, একই জিনিস কিন্তু জাস্ট সাজিয়ে গুছিয়ে লেখা, কিছু না। এটা গেল। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি কিভাবে ওষুধ ও নতুন চিকিৎসা উন্নয়নে সাহায্য করে। এই 7 নম্বর কোশ্চেনটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। এই 7 থেকে আমাদের নিচের দিকে যেগুলো আছে, এই যে কোশ্চেন গুলো দেখতেছেন, এই কোশ্চেন গুলো হচ্ছে কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রতিটি পরীক্ষায় কম বেশি আসে ঢাকা ইউনিভার্সিটি এবং 7 কলেজে। এর সাথে আমরা কিছু একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি, যে সামনে যাদের পরীক্ষা আছে তাদের জন্য। শর্ট সাজেশনটা আমরা এখনো পাইনি। আমরা হয়তো যারা কোচিং সেন্টারের সাথে আছেন, আমরা যোগাযোগ করছি, যদি পাই তাহলে আমরা আপনাদের এই পেজে শর্ট সাজেশন অ্যাড করে দেবো। আমরা জানাবো আপনাদেরকে, আপনাদের ফোন করার দরকার নাই, এটা নিয়ে আমরা ডেফিনেটলি জানিয়ে দেবো। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা এখানে শেষ করছি। এরপরের ভিডিওতে আমরা পরের অংশগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ।